আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের এই ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমি ইনস্ট্রুমেন্ট পড়ানোর কথা ছিল, আর যেহেতু আমি হোম কোয়ারেন্টাইনে অ্যাজ আমার হাজব্যান্ড কোভিড পজিটিভ, সো আমি হসপিটালে যাচ্ছি না, তার কন্ট্যাক্ট হিসেবে হোম কোয়ারেন্টাইনে আছি। এর জন্য আমি ইনস্ট্রুমেন্ট তোমাদের পড়াতে পারছি না। ইনস্ট্রুমেন্ট না দেখালে, পার্টসগুলোর নাম ভালো করে তোমাদের না দেখালে তোমাদের কমপ্লিট হবে না ইনস্ট্রুমেন্ট। এর জন্য আমি আজকে কোয়েশ্চেন ডিসকাস করব। কোয়েশ্চেন লাইক ওই দিন রেসপিরেটরি, ওই দিন ইভিনিংয়ে আমি কোয়েশ্চেন রেডি করেছিলাম, রেডি না, তোমাদের একটু ডিসকাস করেছিলাম। ওইটারই কন্টিনিউয়েশন হিসেবে কিছু রিপিটেশন হবে, এবং ওইটারই কন্টিনিউয়েশন হিসেবে আমি রেসপিরেটরি সিস্টেমটা আজকে তোমাদের পড়াবো। রেসপিরেটরি সিস্টেমের কোয়েশ্চেনের প্রথমে যেটা আসে, তোমাদের ওই দিনে বারবারই আমি বলেছিলাম, রেসপিরেটরি সিস্টেমের ফার্স্ট আসে এক্সামিনেশন সিকোয়েন্স। হ্যাঁ, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশনের মধ্যেই, যদিও এগুলো আমরা থার্ড ইয়ারে পড়াই, এইগুলোকেই বেস করি মেজরিটি কোয়েশ্চেন। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশনে আমরা কোন কোন জিনিসগুলো বেশি চাই? প্লুরাল ইফিউশন, নিউমোথোরাক্স, কোলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। কেভিটেশন আরেকটা আছে। কেভিটেশনের ফাইন্ডিংস অলমোস্ট কনসলিডেশনের মতো, এর জন্য আমরা আলাদা করে পড়াই না। এখন প্রশ্ন কি কি আসতে পারে বোর্ডে কেসে, সামথিং লাইক দ্যাট। রিটেনে অনেক সময় আসে। গত দিনেও যেটা ডিসকাস করেছি, যে ফিজিক্যাল ফাইন্ডিং আসলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন করে তোমাদের বলতে হবে, ইভেন লিখতেও হবে। এখন যদি ফিজিক্যাল ফাইন্ডিংয়ের মধ্যে রাইট সাইড, লেফট সাইড সারা বলে দেয় না, রাইট সাইডে হলে কী হবে, লেফট সাইডে হলে তোমাকে শুধু উত্তর বলে দিতে হবে। আমি ওই দিন অনেকটুকু ডিসকাশন করেছি, আমি এর কন্টিনিউশন হিসেবে আজকে জাস্ট বলতে চাচ্ছি যে অনেক সময় আসে যে ফিজিক্যাল ফাইন্ডিং দিয়ে কীভাবে তুমি ডিফারেন্সিয়েট, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ফ্রম কোলাপস টু কনসলিডেশন। ঠিক আছে, রাইট সাইডে কোলাপস নাকি রাইট সাইডে কনসলিডেশন, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? রাইট সাইডে কনসলিডেশন থেকে রাইট সাইডে কোলাপস কীভাবে ডিফারেন্সিয়েট করবে? এটা একটা ওয়ান অফ দ্য ফেভারিট কোয়েশ্চেন অফ দ্য টিচার্স, বোর্ডে ইভেন রিটেনেও। এখন আমরা কেন কোলাপসের সাথে কনসলিডেশনের ডিফারেন্সিয়েট কেন স্যাররা জানতে চায়? কারণ হচ্ছে, আমরা জানি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ, আমি তোমাদের ওই দিন বারবার বলেছি, কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস। ঠিক আছে, তাহলে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ এই তিনটে, CCF শর্টকাটে আমরা মনে রাখার জন্য মনে রাখি আর কি, কোলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। তাহলে যেহেতু ব্রেথ সাউন্ড সেম, এর জন্য তাহলে আমরা ডিফারেন্স কীভাবে করব? আমি অস্কাল্টেশনে গিয়ে দেখলাম ব্রঙ্কিয়ালে তো কোলাপসও হতে পারে, কনসলিডেশনও হতে পারে, ফাইব্রোসিসও হতে পারে। তাহলে ব্রেথ সাউন্ড সেম, তাহলে আমরা বুঝবো কীভাবে? আবার ব্রেথ সাউন্ড যেহেতু ব্রঙ্কিয়াল, আমি তোমাদের ওই দিন বলেছি, ব্রেথ সাউন্ড ব্রঙ্কিয়াল হলে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হবে, ভোকাল ফ্রেমিটাসও ইনক্রিজ হবে। তাইলে একটা জিনিস, ফিজিক্যাল ফাইন্ডিংয়ে আমরা কোলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস, এই তিনটাতে ব্রেথ সাউন্ড পাবো ব্রঙ্কিয়াল, রেজোনেন্সও বাড়বে, পালপেশনে ফ্রেমিটাসও বাড়বে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো, আলাদা করবো কি? হ্যাঁ, এই প্রশ্নটা এর জন্য স্যারদের কমন, কারণ ব্রেথ সাউন্ড শুনতে গেলে পাবা ব্রঙ্কিয়াল। তাহলে কী দিয়ে ডিফারেন্স? প্রথমে আমরা চিন্তা করি, আমরা সিকুয়েন্সিয়ালি যদি চিন্তা করি তাহলে আমাদের মাথায় আসবে ইন্সপেকশনে
আমাদের চেস্ট মুভমেন্টটাই মেইনলি দেখি। চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকে, সেটা কোলাপস হোক, ফাইব্রোসিস হোক অথবা কনসলিডেশন হোক। একটা জিনিস একটু যেটা হয় অনেক সময় একটু ডিপ্রেসড থাকে চেস্ট, যদি ফাইব্রোসিস হয় স্লাইটলি, তোমরা হয়তো বুঝবা না ইন্সপেকশনে, তো এই পয়েন্টটা আমরা মেনশন না করি। মেইনলি যেটা আমরা চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড, সেটা কোলাপস হোক, কনসলিডেশন হোক, ফাইব্রোসিস হোক, সো চেস্ট ইন্সপেকশন সেম, চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড। পালপেশনে গিয়ে ডিফারেন্সটা আসে, পজিশন অফ দ্য ট্রাকিয়া। তাইলে পজিশন অফ দ্য ট্রাকিয়া কি হবে? পজিশন অফ দ্য ট্রাকিয়া আমাদের তাইলে জানতে হবে পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি। পজিশন অফ দ্য ট্রাকিয়া হচ্ছে সেন্ট্রালি থাকবে যদি কনসলিডেশন হয়। নর্মালি ট্রাকিয়া থাকে সেন্ট্রালি, কিন্তু যদি যে কোনো রাইট অথবা লেফট সাইডে কনসলিডেশন হয় তাইলে ট্রাকিয়া সেন্ট্রালি থাকবে। কনসলিডেশনের কারণে ট্রাকিয়া মুভমেন্ট হয় না, তাহলে নর্মালের মতোই থাকবে, মানে নো মুভমেন্ট, যেইখানে ছিল সেইখানেই। কিন্তু কোলাপস অথবা ফাইব্রোসিস যদি থাকে তাইলে সেম সাইডে ট্রাকিয়া শিফটিং হয়। যেই সাইডে কোলাপস অথবা ফাইব্রোসিস, সাপোজ রাইট সাইডে থাকলো কোলাপস অথবা ফাইব্রোসিস, সেই দিকে ট্রাকিয়া পুলিং হয়, ট্রাকিয়াকে টান দিয়ে সেম সাইডে নিয়ে আসে। তাইলে কোলাপস অথবা ফাইব্রোসিস হলে ট্রাকিয়ার পজিশন শিফটেড টু সেম সাইড, কিন্তু কনসলিডেশনের ক্ষেত্রে ট্রাকিয়ার পজিশন সেন্ট্রাল, মানে শিফটিং হয় না। তাহলে এইটাই মেইন ডিফারেন্স কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিসে। যেমন ইন্সপেকশনে তেমন সেম, চেস্ট মুভমেন্ট রেস্ট্রিকশন। পালপেশনে পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করি। তারপরে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, সেটা তো অ্যাপেক্স বিট তো লেফটেই থাকে, স্লাইটলি চেঞ্জ হয়, এগুলো দিয়ে তোমরা অত ভালো বুঝতে পারবে না। তারপর চেস্ট এক্সপান্সিবিলিটি রিডিউস থাকবে, যে সাইডে ফাইন্ডিং থাকবে, লেফট অথবা রাইট। ভোকাল ফ্রেমিটাস, যেহেতু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আমরা আগে বলেছি কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস তিনটাতেই, সেটা এই তিনটাতে যেটাই থাকুক ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হবে। সো ভোকাল ফ্রেমিটাস দিয়েও আসলে আলাদা করা যায় না। পারকাশন নোট, কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস তিনটাতেই ডাল অথবা ইম্পেয়ার্ড, সো পারকাশন নোট দিয়েও আলাদা করা যাবে না। তারপরে অস্কালটেশনে ব্রেথ সাউন্ড কি হবে? অস্কালটেশনের ব্রেথ সাউন্ড হচ্ছে ব্রঙ্কিয়াল তিনটাতেই, কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস তিনটাতেই ব্রেথ সাউন্ড হচ্ছে ব্রঙ্কিয়াল। এডেড সাউন্ড কনসলিডেশনের রেজুলেশন ফেজে এডেড সাউন্ড ক্রেপস থাকে, আদারওয়াইজ এডেড সাউন্ড তেমন কিছু থাকে না। এডেড সাউন্ড অ্যাবসেন্ট বললেও প্রবলেম নাই। আর ভোকাল রেজোনেন্স হচ্ছে তিনটাতেই ইনক্রিজড, বেড়ে যায়। তাইলে এগুলো কোনোগুলোকে দিয়েই কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না। যে জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় সেইটা হচ্ছে পজিশন অফ দ্য ট্রাকিয়া। কনসলিডেশনে পজিশন অফ দ্য ট্রাকিয়া থাকে সেন্ট্রালি, আর কোলাপস অথবা ফাইব্রোসিসে পজিশন অফ দ্য ট্রাকিয়া থাকে শিফটেড টু সেম সাইড। সেম সাইড মিনস যে সাইডে কোলাপস অথবা ফাইব্রোসিস আছে সেই সাইডে ট্রাকিয়া পুল হয়ে যাবে, টানে সেই সাইডে নিয়ে যাবে। রাইট সাইডে কোলাপস অথবা ফাইব্রোসিস থাকলে ট্রাকিয়া রাইট সাইডে যাবে, লেফট সাইডে থাকলে লেফট সাইডে শিফটিং হবে। তাইলে যদি এখন স্যাররা জিজ্ঞেস করে কোলাপসের সাথে কনসলিডেশনের অথবা ফাইব্রোসিসের সাথে কনসলিডেশনের ডিফারেন্স করবা কীভাবে ফিজিক্যাল ফাইন্ডিং দিয়ে, বলতে হবে পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে। ঠিক আছে, এক কথায় শর্টকাট ফিজিক্যাল ফাইন্ডিং, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন সবগুলা না বলে শর্টকাটে বলতে হবে পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে আমি কনসলিডেশনের সাথে কোলাপস অথবা ফাইব্রোসিসে ডিফারেন্সিয়েট করব। পজিশন অফ দ্য ট্রাকিয়া
কনসলিডেশনে থাকে সেন্ট্রাল, আর কোলাপস অথবা ফাইব্রোসিস যেইটাই হোক সেটা সেম সাইড, যে সাইডে ফাইন্ডিং সেম সাইডে শিফটিং হবে। তাইলে কোলাপস অথবা ফাইব্রোসিস, তাইলে আমরা কনসলিডেশনের সাথে ডিফারেন্সিয়েট করলাম পজিশন অফ দ্য ট্রাকিয়া। কোলাপস অথবা ফাইব্রোসিসের সাথে, কোলাপসের সাথে ফাইব্রোসিস আমরা কীভাবে ডিফারেন্স করবো? কোলাপসের সাথে ফাইব্রোসিস ডিফারেন্স আসলে ফিজিক্যাল ফাইন্ডিং আন্ডারগ্রাজুয়েটের জন্য আসলে ডিফারেন্সিয়েট করা খুব টাফ। ফিজিক্যাল ফাইন্ডিং মোস্ট অফ দ্য টাইম সেম পজিশন, মানে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কাল্টেশন। কোলাপসের সাথে ফাইব্রোসিসের তেমন কোনো ফিজিক্যাল ফাইন্ডিংসের ডিফারেন্স নাই। কোলাপস অথবা ফাইব্রোসিস অলমোস্ট সেম। তাইলে আমরা কিভাবে আলাদা করি? মেইনলি ইনভেস্টিগেশনের মাধ্যমে। কি ইনভেস্টিগেশন? চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে পিএ ভিউ বলি, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। চেস্ট এক্সরে দিয়ে আমরা আলাদা করি কোলাপসের সাথে ফাইব্রোসিস। ফাইব্রোসিসে কি হয়? রিব ক্রাউডিং, রিবগুলো সব কাছাকাছি চলে আসে ফাইব্রোসিসে, ঠিক আছে? রিব ক্রাউডিং হয়। তাইলে কোলাপসের সাথে ফাইব্রোসিস ফিজিক্যাল ফাইন্ডিং দিয়ে তেমন আলাদা করা যায় না। ফাইব্রোসিসে সামটাইম একটু ক্র্যাকলস বা ক্র্যাপস থাকে, এডেড সাউন্ড সবসময় থাকে না, বা অনেক সময় বোঝা যায় না। তাইলে আমরা বলবো, যদি আমরা বলি আমরা বুঝতে পারি না, আমাদের ইনভেস্টিগেশন দরকার, তাইলে স্যাররা কোনো মাইন্ড করবে না যে কোলাপসের সাথে ফাইব্রোসিস স্যার বোঝার জন্য আমার ইনভেস্টিগেশন দরকার। কি ইনভেস্টিগেশন? চেস্ট এক্সরে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। চেস্ট এক্সরেতে আমরা কি দেখব? ফাইব্রোসিসে রিব ক্রাউডিং, রিবগুলা কাছাকাছি চলে আসে। তাইলে তোমরা যেটা করবা স্টুডেন্টরা, রিব ক্রাউডিং কি, নেটে যদি তোমাদের গুগল সবার আছে, সবার মোবাইল আছে, রিব ক্রাউডিং বলে গুগলে সার্চ দিবা, বা চেস্ট এক্সরে অফ ফাইব্রোসিস অ্যান্ড কোলাপস তোমরা যদি সার্চ দাও, তাইলে তোমরা দেখবা ইমেজে, গুগলে গিয়ে ইমেজে, তাইলে অনেকগুলো ইমেজ আসে। তোমরা এগুলো দেখে ফেলবা, যেহেতু তোমরা এখন বাসায়, হসপিটালে না, এক্সরে, ইসিজি সব জিনিসগুলোই এখন সবার হাতে হাতে মোবাইল, স্মার্টফোন। গুগলে গিয়ে যে জিনিস নিয়ে কনফিউশন, গুগলে গিয়ে সার্চ দিবা। গুগলে গিয়ে সার্চ দিলেই ইমেজে চেক করলে এক্সরে, ইসিজি যাই বলো সব চলে আসে। তাইলে তখন সাথে সাথে তোমরা দেখে ফেলতে পারবা রিব ক্রাউডিং কি। রিব ক্রাউডিং থাকে ফাইব্রোসিসে, কনসলিডেশনে ইউজুয়ালি রিব ক্রাউডিং থাকে না, ঠিক আছে? তাইলে এই গেল কনসলিডেশনের সাথে কোলাপস অথবা ফাইব্রোসিসের আলাদা পজিশন অফ দ্য ট্রাকিয়া দিয়ে। এখন আরেকটা জিনিস আসে, প্লুরাল ইফিউশন এন্ড নিউমোথোরাক্স। এই দুইটাতে প্লুরাল ইফিউশন এবং নিউমোথোরাক্স আমরা যদি কি দিয়ে আলাদা করব? ইন্সপেকশনে চেস্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড, ঠিক আছে? পালপেশনে ট্রাকিয়া অপোজিট সাইডেই যায়, ঠিক আছে? প্লুরাল ইফিউশন আর নিউমোথোরাক্স, ট্রাকিয়া অপোজিট সাইডে যাবে, এপেক্সও একটু শিফট হবে, চেস্ট এক্সপালসিবিলিটি সেম সাইডে রিডিউস হবে, ভোকাল ফ্রেমিটাস রিডিউসড হবে। তাহলে পালপেশনও তেমন কোনো চেঞ্জ নাই। প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্স আমরা এই দুইটা ডিফারেন্সিয়েট করতেছি। পারকাশনের ডিফারেন্স কি? পারকাশনের ডিফারেন্স, নিউমোথোরাক্সে পারকাশন হাইপার রেজোনেন্ট, কিন্তু প্লুরাল ইফিউশনে স্টোনিডাল। তাইলে আমরা প্লুরাল ইফিউশন আর নিউমোথোরাক্স এই দুইটা ডিফারেন্সিয়েট করি পারকাশন দিয়ে। কারণ পারকাশন নোট, প্লুরাল ইফিউশনে স্টোনিডাল, শুধু ডাল বললে হবে না তা না, বাট স্যাররা স্টোনিডালই শুনতে চায়, কারণ পাথরের মতো ডাল, পাথরের উপর পারকাস করলে যেরকম শক্ত হয়, লাইক দ্যাট স্টোনি ডাল। প্লুরাল ইফিউশন স্টোনিডাল। আর হাইপার রেজোনেন্ট হচ্ছে নিউমোথোরাক্সে। হাইপার রেজোনেন্ট মানে কি? সাউন্ড অনেক বেশি, পারকাস করলে ঠাস ঠাস করে ঢোলের মতো আওয়াজ হয়, হ্যাঁ, নিচে অনেক বাতাস তো।
নিউমোথোরাক্স মানে কি? প্লুরাল ক্যাভিটিতে এয়ার, ঠিক আছে? তাইলে নিউমোথোরাক্স হাইপার রেজোনেন্ট হয় পারকাশনে, আর প্লুরাল ইফিউশনে হয় স্টোনি ডাল, ঠিক আছে? তাহলে ডিফারেন্স এই দুইটার মেইনলি পারকাশন। অসকালটেশনে দুইটাতেই ব্রেথ সাউন্ড আইদার অ্যাবসেন্ট অথবা ডিমিনিশড ভেসিকুলার, এডেড সাউন্ড তেমন একটা নাই, ভোকাল রেজোনেন্স ডিক্রিজ থাকে। তাহলে প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্সের ডিফারেন্স কী দিয়ে করব আমরা? পারকাশন দিয়ে। পারকাশন একটাতে স্টোনি ডাল প্লুরাল ইফিউশনে, আর হাইপার রেজোনেন্ট হচ্ছে নিউমোথোরাক্সে। তাইলে আমরা এখন মেইন ফিজিক্যাল ফাইন্ডিংগুলো গত দিন থেকে আজকেও ডিসকাস করে ফেললাম। তাইলে আমরা বেশি এমফেসিস কোনগুলোতে দিব? বেশি এমফেসিস দিব কিছু পয়েন্টে, যেমন পজিশন অফ দ্য ট্রাকিয়া। পজিশন এগুলো থার্ড ইয়ারে বারবারই পড়ানো হয়, তারপরেও তোমাদের ভুল হয়। থার্ড ইয়ারের পড়াগুলোই তোমরা প্রফে বারবারে ভুল করো। পজিশন অফ দ্য ট্রাকিয়া প্রথমেই যেটা বলতে হয়, সেম সাইডে যায় কোলাপস এবং ফাইব্রোসিসে, মানে যে সাইডে ফাইন্ডিং পজিশন ট্রাকিয়া সেই সাইডে শিফটিং। অপোজিট সাইড শিফটেড টু দ্য অপোজিট সাইড হচ্ছে প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্স। শুধু প্লুরাল ইফিউশন না, ম্যাসিভ প্লুরাল ইফিউশন অ্যান্ড টেনশন নিউমোথোরাক্স। টেনশন নিউমোথোরাক্স মানে অনেক বেশি নিউমোথোরাক্স। এই দুইটাতে ট্রাকিয়া অপোজিট সাইডে শিফটিং হবে। ম্যাসিভ প্লুরাল ইফিউশন কেন? অল্প প্লুরাল ইফিউশন হইলে কিন্তু ট্রাকিয়া শিফটিং হবে না। পানি অল্প যদি থাকে প্লুরাল ক্যাভিটিতে, সেটা নিচে থাকবে, ট্রাকিয়া পর্যন্ত যাবে না। তাইলে যখন ম্যাসিভ প্লুরাল ইফিউশন, অনেক বেশি প্লুরাল ক্যাভিটিতে পানি থাকবে, একদম আপার জোন পর্যন্ত চলে আসবে, তখন ট্রাকিয়াকে সে ধাক্কা দিবে, তাইলে ট্রাকিয়া অপোজিট সাইডে যাবে। তাইলে ম্যাসিভ প্লুরাল ইফিউশন সেম, নিউমোথোরাক্স ছোট বা নিচের দিকে থাকলে, লোকুলেটেড যদি থাকে বুলা টুলা চেঞ্জ হয় না। আবার নিউমোথোরাক্স যখন বেশি থাকে তখন ট্রাকিয়াকে পুশ করে অপোজিট সাইডে নিয়ে যায়। তাহলে ট্রাকিয়া শিফটেড টু অপোজিট সাইড হচ্ছে টেনশন নিউমোথোরাক্স ম্যাসিভ প্লুরাল ইফিউশন। আর ট্রাকিয়া সেম সাইডে যায় কোলাপস অ্যান্ড ফাইব্রোসিস। কোলাপস অ্যান্ড ফাইব্রোসিস। ট্রাকিয়া সেন্ট্রালি থাকে, নর্মালি তো থাকেই, ট্রাকিয়া সেন্ট্রালি থাকে কনসোলিডেশনে। তাহলে কনসোলিডেশনে ট্রাকিয়া থাকে সেন্ট্রালি, গেল একটা। তাহলে পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স ব্রিড, তো অ্যাপেক্স তো রাইট আর লেফটে শিফটে হয় না, মিড লাইন থেকে একটু শিফটিং হয় রাইট অথবা মানে একটু সেন্ট্রালি অথবা ল্যাটারালি। সো পজিশন অফ দ্য অ্যাপেক্স ব্রিড দিয়ে খুব ভালো তোমরা বুঝতে পারবা না, ঠিক আছে? একটু সিনিয়র যারা পোস্ট গ্রাজুয়েশনে তারা ভালো বুঝতে পারে। চেস্ট এক্সপান্সিবিলিটি সব কিছুতেই রিডিউসড হয়। তো ভোকাল ফ্রেমিটাস আমরা বলছি যাদের ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড তাদের ক্ষেত্রে ইনক্রিজ হয়। তো ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড কার? কোলাপস, কনসোলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস, CCF, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তাদের ক্ষেত্রে প্লুরাল, তাদের ক্ষেত্রে ভোকাল ফ্রেমিটাস কি হয়? তাদের ক্ষেত্রে ভোকাল ফ্রেমিটাস ইনক্রিজ হয়, আর ভোকাল ফ্রেমিটাস ডিক্রিজ হয় প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্সে। তাহলে এই গেল অসকালটেশন, সরি পালপেশন। এখন আসলাম আমরা পারকাশন। পারকাশনের ফাইন্ডিংস কি কি? নর্মালি পারকাশন হচ্ছে রেজোনেন্ট নর্মাল লাংস, যাদের কোনো প্যাথোলজি নাই, আমি তুমি আমরা যারা এখনো সুস্থ আছি তাদের নর্মাল লাংস, তাদের কি নাই, কোনো প্যাথোলজি নাই, তারা হচ্ছে রেজোনেন্ট। এখন নিউমোথোরাক্স যদি হয়, প্লুরাল ক্যাভিটিতে অনেক এয়ার, তাইলে হাইপার রেজোনেন্ট, ঠিক আছে? তাইলে হাইপার
রেজোনেন্ট, নিউমোথোরাক্স হলে হাইপার রেজোনেন্ট। প্লুরাল ইফিউশন যদি পানি থাকে প্লুরাল ক্যাভিটিতে পানি থাকলে স্টোনি ডাল হবে। স্টোনি ডাল, ডাল ঠিক আছে, বাট পাথরের মতো ডাল, স্যাররা স্টোনি ডালটাই শুনতে চায়। প্লুরাল ইফিউশন বলার সাথে সাথে বলতে হবে পারকাশন নোট স্টোনি ডাল। কনসলিডেশনে থাকে উডি ডাল, শুধু ডাল বললে ঠিক আছে, রাইট, বাট মোর স্পেসিফিক হচ্ছে উডি ডাল। তাইলে কনসলিডেশনে উডি ডাল। ম্যাকলয়েডের বক্সে এগুলো খুব ভালো করে লেখা আছে, তোমরা রেসপিরেটরি সিস্টেমের এই ফাইন্ডিংগুলো পড়ে নিও। উডি ডাল, তারপরে যেটা দরকার স্টোনি ডাল গেল, উডি ডাল গেল, তারপরে হচ্ছে কলাপস থাকলো, ফাইব্রোসিস থাকলো, এগুলোতে ডাল ওর ইম্পেয়ার্ড নর্মাল, মানে কোনো স্টোনি উডি এগুলো কিচ্ছু না, ডাল অথবা ইম্পেয়ার্ড, ঠিক আছে। তাইলে আমরা যে পাঁচটা জিনিস পড়তেছি, প্লুরাল ইফিউশনে হাইপার রেজোনেন্ট, সরি নিউমোথোরাক্সে হাইপার রেজোনেন্ট, প্লুরাল ইফিউশনে স্টোনি ডাল, কনসলিডেশনে উডি ডাল, কোলাপস এবং ফাইব্রোসিসে ইম্পেয়ার্ড বলতেছে কেউ, মানে রেজোনেন্ট না আর কি, কেউ বলতেছে জাস্ট ডাল। তাইলে এই গেল কোলাপস এবং ফাইব্রোসিসে, তাইলে গেল ইম্পেয়ার্ড অর ডাল। এইটা হচ্ছে পারকাশন। অস্কাল্টেশন নর্মাল ব্রেথ সাউন্ড, আমরা অস্কাল্টেশনের ফার্স্ট পয়েন্ট ব্রেথ সাউন্ড নর্মাল হচ্ছে ভেসিকুলার মানে ইন্সপিরেশন একটু বেশি, এক্সপিরেশন একটু কম। নর্মাল ব্রেথ সাউন্ড হচ্ছে নর্মাল, যাদের কোনো অসুখ নাই, লাংসটা ভালো, নো প্যাথোলজি। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হচ্ছে কোলাপস, CCF, কোলাপস, কনসলিডেশন, ফাইব্রোসিস। ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন হচ্ছে COPD অ্যান্ড অ্যাজমা। তারপরে COPD অ্যান্ড অ্যাজমা, তারপরে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড বললাম, ডিমিনিশড ভেসিকুলার ওর অ্যাবসেন্ট। প্লুরাল ইফিউশন অথবা নিউমোথোরাক্স যদি থাকে, ব্রেথ সাউন্ড ডিমিনিশড হয়ে যায়। ভেসিকুলার নর্মালি থাকে বাট ডিমিনিশড, কম শোনা যায়, অথবা অ্যাবসেন্ট হয়। এই হচ্ছে ব্রেথ সাউন্ড। এডেড সাউন্ড হচ্ছে দুই ধরনের মেইনলি, রঙ্কাই এন্ড ক্রিপিটেশন। রঙ্কাই মানে ফ্লুট লাইক, বাঁশির মতো সাউন্ড, COPD অথবা অ্যাজমাতে শোনা যায় রঙ্কাই। আর ক্র্যাকেলস অনেক কারণেই শোনা যায়। ক্র্যাকেলস এর মধ্যে কনসলিডেশনের রেজলিউশন ফেজ আছে, ব্রঙ্কিয়েক্টেসিস আছে, ফাইব্রোসিস আছে, হার্ট ফেইলিয়ারে ফাইন ক্রিপিটেশন শোনা যায়। তারপরে ভোকাল রেজোনেন্স ইনক্রিজ হয় যাদের ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। কাদের ব্রঙ্কিয়াল ব্রেথ? CCF, কোলাপস, কনসলিডেশন অ্যান্ড ফাইব্রোসিস। আর ভোকাল রেজোনেন্স ডিক্রিজ হয় কিসে? প্লুরাল ইফিউশন অ্যান্ড নিউমোথোরাক্সে। ফিজিক্যাল ফাইন্ডিং নিয়ে অনেক ডিসকাশন করলাম, এখন এটা আগের দিনও করেছি, রিপিটেশন বারবারই বলতেছি, বাট এইগুলো তারপরে পরীক্ষায় ভুল হয়। এইগুলা মেইন কোয়েশ্চেন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, মানে বেসিক থিং, মেইন কোয়েশ্চেন না বলছি, কোয়েশ্চেন অনেক কিছুই আছে, দিজ আর দ্য বেসিক থিংস। এখন আরও অনেকগুলো প্রশ্ন আসে, যেমন স্যাররা বোর্ডে জিজ্ঞেস করে, প্লুরাল ইফিউশন একটা রুগী নিয়ে আসলো, হোয়াট মে বি দ্য কজ অনেকগুলো প্লুরাল ইফিউশনে, বাট আমাদের মেইনলি 3-4টা জিনিস বেশি মনে রাখা লাগবে, সব কিছু কজ শিখতে হবে তোমাদের। প্লুরাল ইফিউশন মোস্ট কমনলি ওয়ার্ডে আসে, হোয়াট আর দ্য কজেস অফ প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের মেইন কজ 3-4টা যদি আমরা বলি, প্রথমে টিউবারকুলোসিস, ঠিক আছে, টিবি 1 নম্বর কজ, টিউবারকুলোসিস।
2 নম্বর কজ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমা আগে অনেকে লাং ক্যান্সার বলতো, এখন লাং ক্যান্সার বলে না। ব্রঙ্কাস থেকে অরিজিন হয়, তো ব্রঙ্কিয়াল ট্রি থেকে অরিজিন হয়, এর জন্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা এটারে বলে। তাহলে 1 নম্বর কজ টিউবারকুলোসিস, 2 নম্বর কজ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 3 নম্বর কজ নিউমোনিয়া। নিউমোনিয়ার কারণে প্লুরাল ইফিউশন হয়, অনেকে প্যারা নিউমোনিক ইফিউশনও বলে, প্যারা নিউমোনিক ইফিউশন। তাহলে 3টা কজ যদি আমি বলি, টিউবারকুলোসিস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নিউমোনিয়া, প্লুরাল ইফিউশনের কজ বলছি। আরও যদি হয় পালমোনারি ইনফার্কশন, আরও অনেক কজ ডেভিডসনেই আছে বক্সে। আমি জাস্ট 3-4টা বললাম মেইনলি। যদি স্যাররা জানতে চায় প্লুরাল ইফিউশন একটা পেশেন্ট নিয়ে আসছে, তুমি কি ভাবে মানে কি কজ চিন্তা করো, তাইলে এই 3-4টা কজ বলা লাগবে: টিবি, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা মেলিগনেন্সি, পালমোনারি ইনফার্কশন। ঠিক আছে, এখন তাইলে এই যে পেশেন্ট নিয়ে আসলো, আমি কি ইনভেস্টিগেশন করব, তার আলাদা করব কিভাবে? প্লুরাল ইফিউশন যে সে নিয়ে আসলো, আমি তার ডিফারেন্সিয়েট কিভাবে করব, যে তার ফিজিক্যাল ফাইন্ডিংস তো আলাদা, ইনভেস্টিগেশন কি করব আমি সন্দেহ, যখন আমার এই 3-4টা জিনিস আলাদা করতে হবে। অনেকভাবে করা যায়। একটা তো চেস্ট এক্সরে আমি করলাম, প্লুরাল ইফিউশন দেখতে পেলাম, ঠিক আছে। চেস্ট এক্সরে তো আদার ফাইন্ডিংসও থাকতে পারে। কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমি করি, কমপ্লিট ব্লাড কাউন্টের পরে বলি, আমরা স্পুটাম টেস্ট প্রথমে করি। স্পুটামে কি টেস্ট করতে পারি? স্পুটাম দিয়ে আমরা প্রথমে যেটা করতে পারি, স্পুটাম ফর এএফবি মানে অ্যাসিড ফাস্ট বেসিলাই, ঠিক আছে। এএফবি দেখি, এএফবি স্টেইনিং করি, এটা আমরা টিবির জন্য, হ্যাঁ, টিউবারকুলোসিসের জন্য স্পুটাম ফর এএফবি, ঠিক আছে। তারপরে এএফবি কালচার করতে পারি, স্টেইনিংও করতে পারি, কালচারও করা যায়। কালচারের সময় বেশি লাগে, 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ, মিডিয়া অনুযায়ী অনেক হ্যাজার্ডাস, সব জায়গায় এএফবি কালচার হয়ও না। এখন স্পুটামে আবার টিউবারকুলোসিসের জন্য জিন এক্সপার্ট হয়। আচ্ছা, এটা একটা ভালো জিনিস। তাহলে স্পুটাম ফর এএফবি কালচার, জিন এক্সপার্ট যেটাই বলো, সবই টিউবারকুলোসিসের জন্য। আমরা যদি 3টা কজ মাথায় রাখি টিউবারকুলোসিসে, টিবি, নিউমোনিয়া আর মেলিগনেন্সি, তাহলে এই 3টা লাইন ধরে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে টিবির জন্য স্পুটামে এএফবি দেখলাম, কালচার দেখলাম, অথবা জিন এক্সপার্ট করলাম, ঠিক আছে, গেল। এখন আমরা স্পুটামে নিউমোনিয়ার জন্য কি করব? গ্রাম স্টেইনিং, স্পুটাম ফর গ্রাম স্টেইনিং, ঠিক আছে। গ্রাম স্টেইনিং এর কালচার, স্পুটামে গ্রাম স্টেইনিং এর কালচার করলাম, সেটা নিউমোনিয়ার জন্য। আর মেলিগনেন্সির জন্য স্পুটাম ফর মেলিগনেন্ট সেল। তাইলে স্পুটামে আমরা 3 ধরনের টেস্ট করলাম, এএফবি স্টেইনিং এন্ড কালচার, জিন এক্সপার্ট, সেটা টিবির জন্য। স্পুটাম গ্রাম স্টেইনিং কালচার করলাম নিউমোনিয়ার জন্য। স্পুটাম ফর মেলিগনেন্ট সেল করলাম মেলিগনেন্সি মানে ব্রঙ্কিয়াল কার্সিনোমা আছে কিনা দেখার জন্য। তাহলে স্পুটামে এই 3 কজের জন্য 3 ধরনের ইনভেস্টিগেশন করা যায় স্পুটাম দিয়ে, কজ আইডেন্টিফাই করার জন্য। চেস্ট এক্সরে আমরা আগেই বলেছি, অনেকে এমটি বলে, মানে আদার ইনভেস্টিগেশনের মধ্যে আসে এমটি মানে মন্টু টেস্ট, ঠিক আছে, বা টিউবারকুলিন টেস্ট, হাতের টিকার মতো দিয়ে 72 ঘন্টা পরে আমরা ইনডিউরেশন দেখি। ইনডিউরেশন মানে লাল হয়ে যায়, উঁচা হয়ে যায়, কতটুকু মেজার করি, হ্যাঁ, টিটি বা এমটি করি। বাট আসলে এমটি এইজেড মানুষের সবার জন্য সিগনিফিক্যান্ট না। আমাদের দেশে মেজরিটি মানুষের সেকেন্ডারি টিবিতে এমটি এমনি পজিটিভ থাকে, মানে ইভেন তুমি অ্যাক্টিভ টিবি যদি নাও হয়, আমাদের অনেকেরই এমনিতেই এমটি। প্রাইমারি টিবির ক্ষেত্রে
এমটিটা আসলে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা যাই হোক, তারপরে এমটি বা টিটি আরেকটা টেস্ট। তারপরে আরও অনেকগুলো টেস্ট করা যায়, যেমন প্লুরাল সবচেয়ে বেশি, যেহেতু আমরা প্লুরাল ইফিউশনের কজ নিয়ে আলোচনা করছি, প্লুরাল ফ্লুইড এসপিরেশন এন্ড স্টাডি, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন। প্লুরাল ফ্লুইড যদি প্লুরাল ইফিউশন যদি আমরা এক্সরেতে পাই, স্পুটাম টেস্ট তো করলামই, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করবই, কিন্তু তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা প্লুরাল ফ্লুইড এসপিরেশন অ্যান্ড স্টাডি। প্লুরাল ফ্লুইড এসপিরেশন মানে টেনে বের করব, তারপরে সেটা স্টাডি করব, ঠিক আছে। ফিজিক্যাল, বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল অনেক ধরনের স্টাডি আছে। তাইলে প্লুরাল ফ্লুইড এসপিরেশন অ্যান্ড স্টাডি এটা হচ্ছে মোস্ট ডেফিনেটিভ ইনভেস্টিগেশন প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। তাইলে এটা যদি প্লুরাল ইফিউশন হয়, আমরা তাইলে এইভাবে ইনভেস্টিগেশন করবো। এটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফর বোর্ড ভাইবা, অথবা বেড সাইডও বলতে পারো, বেড সাইডও বলা যায়। এখন আরও অনেক রেসপিরেটরি সিস্টেমে অনেক ধরনের প্রশ্ন আছে। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্যাররা প্রায় করে, যেহেতু তোমরা পরীক্ষার্থী, টিউবারকুলোসিস নিয়ে, টিউবারকুলোসিসের সবচেয়ে এনটিটিভি ড্রাগ নিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। এনটিটিভি ড্রাগ নিয়ে কী প্রশ্ন, যে ফার্স্ট লাইন ড্রাগ কোনগুলা, বা ক্যাটাগরি 1 কীভাবে দেয়, ক্যাটাগরি 2 কীভাবে দেয়। ক্যাটাগরি 2 তোমাদের দরকার নাই, ক্যাটাগরি 1 কি দরকার নাই না, পড়বা অবশ্যই, বাট ক্যাটাগরি 1 আগে জানতে হবে। ক্যাটাগরি 1 কীভাবে দেয়, ক্যাটাগরি 1 যারা নিউ পেশেন্ট, মানে ফার্স্ট টাইম টিবি ডায়াগনোসিস হয়েছে তাদের জন্য, পালমোনারি হোক, এক্সট্রা পালমোনারি হোক, মানে সাইড যেটাই হোক, ক্যাটাগরি 1 নিউ টিউবারকুলোসিস হয়েছে, অথবা আগে ছিল টিবি কিন্তু ঔষধ 1 মাসের বেশি খায় নাই, লেস দেন 1 মান্থ খাইছে, তাদের ক্ষেত্রে ক্যাটাগরি 1। যখনই কেউ ঔষধ 2 মাসের বেশি খেয়ে ফেলবে আর ঔষধ রেসপন্স করবে না, অথবা ঔষধ ডিসকন্টিনিউ করবে, তখনই আমরা অন্য চিন্তা করতে হবে। তাহলে লেস দেন 1 মান্থ অ্যান্ড wait a minute. তাসলিমা দরজা খোলা, মুড়া মারো, আমি ক্লাস নিলাম। হ্যাঁ, সরি স্টুডেন্ট, আমার দরজায় নক করতেছিল আমার মেয়ে, সে তার অনলাইন ক্লাস, সে নিচতলা থেকে ঘুম থেকে উঠে আসছে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এনটিটিভি নিয়ে ডিসকাশন। তাইলে এনটিটিভি ক্যাটাগরি 1 আমরা 6 মাস দিই, দুই ভাগে দিই, 2 ভাগ মানে 2 ফেজে দিই, ইনিশিয়াল অথবা ইন্টেন্সিভ ফেজ, দেন কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল ফেজে আমরা কি করি, ইনিশিয়াল ফেজে আমরা 4টা ড্রাগ দিই, 4 ড্রাগ 2 মান্থ, কন্টিনিউশনে 2 ড্রাগ 4 মান্থ, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ফেজে 4টা ড্রাগ, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরাজিনামাইড, ঠিক আছে। এই 4টা ড্রাগ আমরা 2 মাস দিই ইনিশিয়াল ফেজ অথবা ইন্টেন্সিভ ফেজে, 4টা ড্রাগ দিই। 2 মাস পরে আমরা যেটা করি, কন্টিনিউয়েশন ফেজে চলে যাই, কন্টিনিউয়েশন ফেজে আরও 4 মাস দিই, 4 মাসে দিই 2টা ড্রাগ, আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন, ঠিক আছে। তাইলে এই হচ্ছে ক্যাটাগরি 1, ঠিক আছে। ক্যাটাগরি 1টা স্যাররা জিজ্ঞেস করে কীভাবে দিই, কয় ফেজে দিই, কাদের দিই, পালমোনারি হোক, এক্সট্রা পালমোনারি হোক, জিআইটি যাই হোক, এইভাবেই দিই। এখন
স্যারের আরও অনেক প্রশ্ন প্রিয় আছে, যেমন এনটিটিভি ড্রাগের সাইড এফেক্টগুলো স্যাররা খুব জানতে চায়। সাইড এফেক্ট মিনস মানে ওষুধ খাইলে এডিশনালি কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে? তাইলে অনেকগুলো আছে, ডেভিডসনেও আছে, ডেভিডসনের বাইরে আমাদের ন্যাশনাল গাইডলাইনও আছে। তোমরা দুই একটা মনে রাখতে হবে ইন জেনারেল। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সাইড এফেক্টটা আমরা ভয় পাই বা রুগীরা কমপ্লেইন করে, হেপাটাইটিস, ঠিক আছে? ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, এনটিটিভি ড্রাগের সবচেয়ে মেজর কমপ্লিকেশন হচ্ছে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস। তাহলে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হইলে সব ড্রাগই করতে পারে, ঠিক আছে? তারপরেও আমরা যদি হেপাটাইটিস সন্দেহ করি হয়ে গেছে ওষুধ দেওয়ার পরে, তাইলে আমাদের ওষুধ বন্ধ করে ওয়েট করতে হয়, কমে গেলে পরে আবার শুরু করতে হয়। তাইলে সাইড এফেক্ট এনটিটিভি ড্রাগে সবচেয়ে বেশি হেপাটাইটিস, ঠিক আছে? জন্ডিস বা হেপাটাইটিস, ঠিক আছে, হইল। এখন ইন্ডিভিজুয়াল ড্রাগগুলোর সাইড এফেক্ট যদি বলতে হয়, আইসোনিয়াজাইডে সাইড এফেক্ট পেরিফেরাল নিউরোপ্যাথি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? আইএনএইচে পেরিফেরাল নিউরোপ্যাথি, যার জন্য আমরা পাইরিডক্সিন সাপোর্ট হিসেবে দিই, ঠিক আছে? পাইরিডক্সিন একটা ড্রাগ আমরা এনটিটিভির সাথে দিই পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য। হেপাটাইটিস সব ড্রাগই করে, ইন্ডিভিজুয়াল ড্রাগের যদি সাইড এফেক্ট বলতে চাই, তাইলে আমরা আইসোনিয়াজাইড করে পেরিফেরাল নিউরোপ্যাথি। রিফাম্পিসিন কি করে? রিফাম্পিসিন হেপাটাইটিস করে তো অবশ্যই, সাথে আরেকটা জিনিস যেটা সাইড এফেক্ট এক্স্যাক্টলি না, কালার চেঞ্জ করে সিক্রেশনের, যেমন ইউরিন, টিয়ার, সোয়েট একটু অরেঞ্জ কালার, তাইলে আমাদের রুগীদের বলে দিতে হয় যখন টিবিটাকে, সে তো আর বুঝে না কোন ড্রাগের জন্য এটা হচ্ছে, সে একসাথে 4টা ড্রাগ ইনিশিয়াল ফেজে খায়, বলে দিতে হবে যে রুগীকে প্রস্রাবের রং একটু কমলা ধরনের বা লালটে ধরনের হবে, একটু বদলে যাবে, ঘামটাম একটু কালার্ড হবে। এইটা ভয় পাওয়ার কিছু নাই, এইটা ওষুধের জন্য হচ্ছে, ঠিক আছে? এইটা হয় রিফাম্পিসিনের জন্য, ঠিক আছে? তারপরে আরও অনেকগুলো সাইড এফেক্ট হয়, আমি জাস্ট একটা একটা করে বলে যাচ্ছি। ইথামবিউটলে কি হয়? রেট্রোবালবার নিউরাইটিস, চোখে প্রবলেম হয়, ঠিক আছে? রেট্রোবালবার নিউরাইটিসটা রুগী এসে তোমরা বলবে না, ভিশনে প্রবলেম হয় ইথামবিউটলে। পাইরাজিনামাইডে কি হয়? গাউট হয়, গাউট। পাইরাজিনামাইডের অনেকগুলা হয়, এর মধ্যে হেপাটাইটিস তো অলমোস্ট সব ড্রাগই করে। তারপরে পাইরাজিনামাইডে গাউট হয়, এসএলই হয়, আরও অনেক কিছু হয়, ঠিক আছে? তাইলে এই হচ্ছে এনটিটিভি ফার্স্ট লাইন, মানে ক্যাটাগরি 1-এর যে ড্রাগ, সেগুলো আরও ইন্ডিভিজুয়াল আরও অনেকগুলো হয়। আমার যেটা মনে আসছে আমি র্যান্ডমলি বলছি, তোমরা দেখে নিও। এনটিটিভি ড্রাগের সাইড এফেক্ট স্যাররা জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটাগরি 1 টিউবারকুলোসিস, ঠিক আছে? এখন একটা জিনিস মনে রাখতে হবে, মানে বোর্ডে এইগুলোই জিজ্ঞেস করে, টিবি স্যারদের খুব ফেভারিট জিনিস। বোর্ডে বেড সাইডে যখনই কেস থাকে টিউবারকুলোসিস ডিসকাশনে আসবেই, তাইলে এনটিটিভি অ্যাটলিস্ট ক্যাটাগরি 1 তোমাদের ভালো করে জানতে হবে, ড্রাগের একটা দুইটা সাইড এফেক্ট জানতে হবে, ঠিক আছে? আর ফিজিক্যাল ফাইন্ডিং তো জানতেই হবে, ঠিক আছে? তাইলে এখন একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাটাগরি 2 এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তোমরা নতুন ক্যাটাগরি 2টা, আজকে টাইম নেই, আমি ডিসকাশন করব না, নেক্সট ক্লাসে আরেকবার রিভিউ করব। এবং আর কি প্রশ্ন আছে, আমার হাতে এক্স্যাক্টলি প্রশ্ন নাই, এর জন্য আমার যতটুকু মনে আছে থেকে রেসিডিউল থেকে আমি তোমাদের বলতেছি। রেসপিরেটরি সিস্টেমে আরও যদি প্রশ্ন অনেকগুলো থেকে থাকে অন্য সিস্টেমের সাথে আমি ডিসকাস করব। আমি সবাইকে একটু দোয়া করতে বলবো আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য,
যেন আমাদের রিকভারি তাড়াতাড়ি হয়, আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড রিকভারি হয় এবং আমাদের ফ্যামিলির বাকি সবাই যেন আমরা ভালো থাকি। একটু ওয়ারিড অবশ্যই আছি। আমার হাজব্যান্ড এখনও বাসায় হোম আইসোলেশনেই আছে, মাইল্ড সিমটম। সবাই দোয়া করবে যেন আর খারাপ কিছু আমাদের কারো না হয় এবং ওনার যেন তাড়াতাড়ি রিকভারি হয় এবং আমিও যেন তাড়াতাড়ি হসপিটালে যেতে পারি সব ভালো হয়ে গেলে। সবাই ভালো থেকো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে? আমি যতটুকু পারি বাসা থেকে সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।